আমরা পার্ট 3 এর মধ্যে এখন যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে কি কোষীয় যে ঝিল্লি বিশিষ্ট যে বাকি অঙ্গাণুগুলো ছিল এর মধ্যে প্রথমে আসতেছে আমাদের গোলজি বডি। তো গোলজি বডি নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে গোলজি বস্তু কিংবা গলগি বস্তু দুইটা একই জিনিস। ইংলিশে গলগি হইতে পারে, গলগি হইতে পারে। তো প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষে এদের এদের দেখা যায়। আহ, তার মানে কি গলজি বস্তুগুলো আমরা যে জিনিসটা বললাম প্রথম বলছে এগুলো সাধারণত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদেরকে দেখা যায়। তো এটি কি কি নিয়ে গঠিত? প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর প্রথম হচ্ছে গিয়ে স্বাভাবিক বর্ণনা উদ্ভিদ না প্রাণীতে পাওয়া যায়, এরপর এদের গঠন বর্ণনা করছে, এরপর এদের কি কি কাজ বর্ণনা করা হয়েছে। তো প্রথম যে কথাটা বললাম সেটা হচ্ছে কি এটা প্রাণী কোষে সাধারণত পাওয়া যায়, অনেক উদ্ভিদ কোষের দিকে দেখা যেতে পারে। এটি দেখো যে সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল নিয়ে গঠিত। তাহলে আমরা কি পেলাম? এটা সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল নিয়ে গঠিত। আমরা একটু চিত্রের দিকে যদি তাকাই তাহলে সিস্টার্নি দেখো কোনগুলাকে সিস্টার্নি এবং কোনগুলাকে কি বলে ভেসিকল বলে। তাহলে আমরা প্রথম যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে কি দেখো, তাহলে আমাদের সিস্টার্নি কোনটা? এই যে এটাকে সিস্টার্নি বলা হয়, যেটাকে আমরা অনেকটা যে কিসের হামারের মতো যে যে জিনিসগুলো দেখতেছি এগুলাকে কি বলা হয়? সিস্টার্নি বলা হয়। আর ভেসিকল কোনগুলাকে বলা হয়? স্বাভাবিকভাবে এই যে গোলাকার মানে এই কি আছে আমাদের প্রান্তের যে অংশগুলো এগুলাকে ভেসিকল বলা হয়। তো যেটার মধ্যে সিস্টার্নি আছে এটার প্রান্ত ভাগগুলোকে বলা হয় বেসিকল, আর সেগুলোকে স্পেশাল ভাবে ক্ষুদ্র বেসিকল বলা হয়। আর আলাদা আলাদা ভাবে কি আছে আমাদের বৃহৎ বেসিকল বলা হয়। এখন দেখো আর কি কি কাজ করে। এই পর্দায় বিভিন্ন ধরনের উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষের বিভিন্ন পদার্থ নিঃসরণের সাথে এদের নির্বিড় সম্পর্ক আছে, বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণ করে, এটা বলে নাই কোন ধরনের পদার্থ নিঃসরণ করে, তবে হরমোন নিঃসরণের ভূমিকা আছে। তবে কোনো কোনো বিপাকীয় কাজের সাথে এদের এরা সম্পর্কিত এবং কখনো কখনো প্রোটিন কি সঞ্চয় করে রাখে। তাহলে আমরা যে কাজগুলো পড়লাম এরা কি করে বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণ করে। এর মধ্যে কি কি পদার্থের মধ্যে একটা বলছে হরমোন নিঃসরণের ভূমিকা পাওয়া যায়, বিভিন্ন ধরনের বিপাকীয় কাজ করে। এখানে কোন কাজটা বেশিক ভাবে করে সেটা বলে নাই, এটা বলছে যে বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণ করতে পারে। এরা কখনো কখনো কি করে প্রোটিন সংশ্লেষণ করে। এরপরে যে আমাদের এরা আসতেছে অঙ্গাণুটা আসতেছে সেটা নাম হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবরণীর গায়ে প্রায়ই কি থাকে? রাইবোজোম লেগে থাকে। স্বাভাবিকভাবেই আহ, এসব স্থানে প্রোটিন সংশ্লেষণ ঘটনা ঘটে। তাহলে আমরা কি বললাম যে স্বাভাবিকভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো আছে সেগুলা কি হয়? আমাদের রাইবোজোমের গায়ে কি থাকে? লেগে থাকে, এদের গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে। তাহলে আমরা চলো একটু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন জায়গায় আছে আমরা সেটা একটু দেখে আসি, কারণ এটা না দেখলে তোমরা চিত্রের সাথে বুঝবে না। এটা পড়তে গেলে আমাদের চিত্রের সাথে প্রায় কি করতে হয়? মিলাই নিতে হয়। ঠিক আছে? কারণ না মিলালে তোমরা কি একটু লাগবে। তাহলে এই যে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে, ঠিক আছে? এই অংশগুলোকে কি বলতেছি আমরা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। ঠিক আছে? রেটিকুলাম মানে কি? জালিকা। ঠিক আছে? এই অংশের কাজগুলো বলতেছি। আর এদের গায়ে কি থাকে? ছোট ছোট মানে রাইবোজোম লেগে থাকে। এই জন্য এটাকে বলা হয় কি? রাইবোজোম। যেহেতু লেগে থাকে তার মানে কি রাইবোজোম সংশ্লেষণ ঘটে। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহার করা হয়। কোষে যে কি হয় বিভিন্ন ধরনের পদার্থ উৎপাদিত হয় সেগুলোর প্রবাহ পথ মানে কোন দিকে যাবে সেটার জন্য কি হয় এন্ডোপ্লাজমিক জালিকা ব্যবহার করা হয়। কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। এটা অনেক সময় দেখা যায় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে সেটা প্লাজমা মেমব্রেনের সাথে মানে কোষঝিল্লির সাথে স্বাভাবিকভাবে কি লেগে আছে। এই দেখো বইগুলোর মধ্যে কোনো জায়গায় বাংলা ইউজ করছে, কোনো জায়গায় ইংলিশ ইউজ করছে। এই জন্য আমি বলি সবসময় যে তোমাদেরকে দুইটাই পড়তে হবে। ঠিক আছে? তো প্লাজমা মেমব্রেন মানে কি? কোষঝিল্লি। তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক বা কোষে উৎপাদিত দ্রব্যাদি অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। তাহলে আমরা কি বললাম যে এক কোষ থেকে অন্য কোষের মধ্যে যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ উৎপাদন হয় সেইগুলা চলাচল তার মাধ্যমে করে। কার মাধ্যমে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে। মাইটোকন্ড্রিয়া, কোষ কোষগহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা সরাসরি এমসিকিউ এর মধ্যে আসতে পারে। ঠিক আছে? যে বিশেষ করে মাইটোকন্ড্রিয়া কোথায় থেকে সৃষ্টি হয়? এন্ডোপ্লাজমিক জালিকা থেকে সৃষ্টি হয় বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে সৃষ্টি হয় বা মসৃণ থেকে হইতে পারে। তাহলে এখন কি বললাম আমরা? মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এদেরকে পাওয়া যায়। এই কথাটা প্রথম লিখলে আরো ভালো হতো বেশি, কারণ সবগুলোর সাথে মোটামুটি মিল থাকতো। এখন যে কোষগহ্বর, কোষগহ্বরের যে কথাটা আমরা শুরুতে বলছিলাম যে স্বাভাবিকভাবে কোষগহ্বর তোমার কি থাকে? যে প্রাণী কোষে পাওয়া যায় এবং কি সাইজটা কি থাকে? বড় সাইজের থাকে। আর উদ্ভিদ কোষের মধ্যে প্রাণী কোষে সরি ভুল বলছি আমি, যেটা হচ্ছে কি সাধারণভাবে যে কোষগহ্বর যেটা দেখি আমরা সেটা উদ্ভিদ কোষে দেখি এবং সাইজে কি বড় দেখি। প্রাণী কোষে সাধারণভাবে কি কোষগহ্বর থাকে না, যদি থাকে তবে সেগুলো কি থাকে? ছোট আকারে থাকে। এই কথাগুলো থাকবে অবশ্যই। যে সাইটোপ্লাজমের মধ্যে আপাতত ফাঁকা স্থান দেখা যায় সেগুলো হচ্ছে কি কোষগহ্বর। বৃহৎ
কোষ গহ্বরে উদ্ভিদ কোষের অন্যান্য বৈশিষ্ট্য, এর প্রধান কাজ হচ্ছে কি কোষ ধারণ করা, মানে কোষ রস, মানে কি করে কোষ রস ধারণ করে। আর যেহেতু কোষ রস থাকে, রসের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যেমন কি কি হইতে পারে, বিভিন্ন বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি কোষ রসে থাকে। তাহলে কোষ রসে কি কি জিনিস থাকে? অজৈব লবণ থাকবে, এবং খাদ্য উপাদান যেগুলো আছে, সহজ কথা যদি আমি বলি, এই খাদ্য উপাদানগুলো মোটামুটি কোষ রসের মধ্যে থাকে। দেখো, অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি, প্রথম এই তিনটে আমাদের খাদ্য উপাদান। এরপরে কি জৈব অ্যাসিড আছে, রঞ্জক পদার্থ আছে, পানি আছে। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর অনুপস্থিত, যদি কখনো থাকে তবে সেগুলো কি ছোট আকারে থাকতে পারে। এরপরে আমরা যে বিষয়টাতে যাব, লাইসোজোম। এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্গাণু, ঠিক আছে? এই অঙ্গাণুটার কাজও খুব ইম্পর্টেন্ট। এটা প্রায় সময় আসে, এইখান থেকে একটা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসে যে লাইসোজোমকে, পরে আসি আমরা প্রশ্নটাতে যাই, আগে একটু পড়ে নেই যে লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এরা পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দ্বারা আলাদা করা থাকে, তাই অন্য অঙ্গাণুর সংস্পর্শে এলে হজম হয় না। তার মানে সহজ কথা যে আমরা যে বলতেছি যে লাইসোসোম থেকে কি হয়, বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচক নিঃসরণ করে, এবং এইগুলা যখন কোনো জীবাণু সংস্পর্শে আসে, একে সঙ্গে সঙ্গে এগুলাকে কি করে ফেলে, মেরে ফেলে বা হজম করে ফেলে। আর এই এনজাইমগুলাকে কি করতে হয়, আমাদের পৃথক করে রাখতে হয়। এই এনজাইমগুলা কি করে, একটা পর্দা দ্বারা কি করা থাকে, পৃথক করা থাকে। এই জন্য এগুলা স্বাভাবিকভাবে কোষের যে অন্য অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলা কি হয়, এটা সংস্পর্শে আসে না। কারণ যদি সংস্পর্শে আসে তাহলে কি হতে পারে, এটা মোটামুটি ভাবে কি করে অন্য জন্য অঙ্গাণুগুলো আছে, তখন এইগুলাকে কি করে মেরে ফেলে অথবা হজম করে ফেলতে পারে। তাহলে দেখা গেল কি আমাদের হিতের বিপরীত হয়ে যাবে। এই জন্য এটাকে কি করা হয়, যেহেতু ডেঞ্জারাস বিষয়, এটাকে পর্দা দ্বারা কি করা থাকে, ঢাকা থাকে। যদি কোষের কোনো অঙ্গাণু প্রবেশ করে তখন সেটা কাজ শুরু করে। এতে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো এই কোষটাই মারা যেতে পারে। যদি কোনো কারণে অক্সিজেনের অভাব হলো অথবা লাইসোজোমের পর্দা ফেটে যায়, তাহলে অনেকগুলো অঙ্গ কি করে যায়, নষ্ট হয়ে যায়, এবং অনেক সময় পুরা কোষটাই কি করতে পারে, মেরে ফেলতে পারে। এরপরে আমরা যে জিনিসটা বলবো, ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু, যেগুলার কি নাই, ঝিল্লি নাই, মানে সহজ কথা আবরণী নাই, ঠিক আছে? এর মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে কি কুশকঙ্কাল বা সাইটোস্কেলেটন, ঠিক আছে? এটা ইংলিশ আমরা পরীক্ষাতে অনেক সময় প্রশ্নতে আসে যে সাইটোস্কেলেটন কি অথবা কুশকঙ্কাল কি, ঠিক আছে? তাহলে প্রথম যে আমরা করবো, কোষঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমে কুশকঙ্কাল নজরে পড়বে। সেটি লম্বা, মোটা, চিকন, মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু, যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে রয়েছে। আর কুশকঙ্কাল ভিতরে থেকে পুষ্টিকে কি করে ধারণ করে রাখে। এখন একটা সংজ্ঞা দেখো, এইখান থেকে একটা সংজ্ঞা আমরা মোটামুটি ভাবে যদি দেখি, তাহলে সংজ্ঞাটা আসতে তো এইভাবে লিখলে হবে না, একটা সংজ্ঞা আকারে লিখতে হবে। তাহলে সংজ্ঞা আকারে লিখতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমরা একটু যাই ওই জায়গাটার মধ্যে। এইগুলো তোমাদের আগের আগের পার্টে আমি পড়াই ফেলছি, তো আগে যদি কারো লাগে তাহলে আগের পার্ট দেখে নিবা। আমাদের প্রথম যে বিষয়গুলো আছে, তাহলে এখন আমরা যাবো এতে, এই কুশকঙ্কালের সংজ্ঞাটাতে যাবো, তাই না? এই কুশকঙ্কাল সংজ্ঞার মধ্যে আসতে গেলে দেখো, শুরুতে আমাদের যে জিনিসটা আছে কুশকঙ্কাল। হুম, এই দেখো, কোষঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে মোটা, চিকন, মিলিয়ে অসংখ্য দড়ির মতো যে সকল বস্তু কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে, সেগুলোকে কুশকঙ্কাল বলে। তোমরা এই সংজ্ঞাটা কি করে ফেলতে পারো, তোমাদের বইয়ের মধ্যে লিখে রাখতে পারো, একে সেম বইয়ের কথাগুলাই জাস্ট একটু সংজ্ঞা আকারে বানায় দেওয়া হয়েছে, ঠিক আছে? সংজ্ঞাগুলো লিখে রাখো, এটা পরীক্ষাতে প্রায় সময় আসে, ঠিক আছে, কুশকঙ্কাল গুলো। এরপরে যদি আমরা যাই কুশকঙ্কাল, কুশকঙ্কালের কাজগুলো কি আছে, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কুশকঙ্কালে বিভিন্ন ধরনের তন্তু নির্মাণ হয়। আমরা আগেই বলছি যে এটা জালের মতো, তার মানে এগুলো অনেকগুলো তন্তু দ্বারা কি হয়, নির্মিত হয়। তো তন্তুগুলোর নাম কি কি আছে, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিলিন, অনেকটা ট্যাবলেটের নামের মতো এক একটা ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট ইত্যাদি, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইত্যাদি ধরনের তন্তু দেখা যায়। এরপরে আরেকটা ওয়ার্ড আসতেছে আমাদের রাইবোজোম, খুবই ইম্পর্টেন্ট রাইবোজোম, ঠিক আছে? তো প্রথম যে বিষয়টা আছে কি, প্রাণী এবং উদ্ভিদের উভয় উভয় কোষে এদেরকে পাওয়া যায়। রাইবোজোম প্রাণী এবং উদ্ভিদ কোষ উভয় কোষের মধ্যে পাওয়া। এগুলো ঝিল্লিবিহীন এবং পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণ করে, মানে কাজ, সহজ কথা রাইবোজোমের কাজ বলছে। রাইবোজোম কি করে, প্রোটিন সংশ্লেষণ করে, খুবই ইম্পর্টেন্ট এটা। এরপরে আছে কি, প্রোটিন যেহেতু সংশ্লেষণ করে, তাহলে এখানে প্রোটিন সংশ্লেষণ কিছু কাজও বলবে যে কি আছে, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। প্রোটিনের যে পলিপেপটাইড চেইন গুলো আছে, এটা সংযোজন গুলো এখানে হয়ে থাকে। এছাড়াও কি আছে, রাইবোজোমের এই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে। মানে ওই যে প্রোটিনের পলিপেপটাইড যে চেইনটা সংযোজন আছে, এই কাজের জন্য যত ধরনের এনজাইমের প্রয়োজন হয়, ঠিক আছে, যত এনজাইম লাগুক সবগুলা কি করব, সেই রাইবোজোমেই সরবরাহ করবে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো
প্রাণ রাসায়নিক গতি বাড়িয়ে দেয়। এখানে অর্থ এতক্ষণ পরে তোমার এনজাইমের কাজ বলছে, উৎসেচকের কাজ বলছে। উৎসেচক হচ্ছে কি বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সহজ কথা সেগুলো কি করে বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। যেমন এখানে কি বলছেন, মাইটোকন্ড্রিয়াতে ম্যাট্রিক্স, প্লাস্টিকের স্টোমাতেও রাইবোজোম থাকে। মানে কোথায় পাবে? মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সের ভিতরে রাইবোজোম আমরা দেখাই আসছি, এবং প্লাস্টিকের ভিতরে বিশেষ করে ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা কি রাইবোজোম যে আছে সেগুলো দেখাইছি। যে অঙ্গাণুগুলোতে নিজস্ব ডিএনএ সংকেত অনুযায়ী প্রোটিন, দেখো কি বলছে, অঙ্গাণুগুলোতে নিজস্ব ডিএনএ সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণে অংশ নেয়, ঠিক তেমনি ব্যাকটেরিয়া কোষে সাইটোপ্লাজমে উপস্থিত রাইবোজোম সে কোষের জন্য প্রোটিন কি করে সংশ্লেষণ করে। জৈব জৈব অভিব্যক্তি ধারায় অন্য কোষের অংশ হয়ে ওঠার আগেই এই অঙ্গাণুটি এক সময় কি স্বাধীনভাবে বসবাস করতো। এটি কি আছে, এটির সপক্ষেও প্রমাণ আছে। এক সময় স্বাধীনভাবে ছিল। এরপরে দাও সেন্ট্রোজোম, যেটা শুধু প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। এটার অবদানও আছে আমাদের। প্রথম বিষয়টা হচ্ছে কি, এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণী কোষে এদের পাওয়া যায় নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়। মানে সেন্ট্রোজোমের যে কথাটা আছে, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে, একেবারে যেগুলা শৈবাল অথবা ফার্ন, এই সকল উদ্ভিদের মধ্যে এগুলা দেখা যায়, এবং কি প্রাণী কোষে এদেরকে বেশি পরিমাণে পাওয়া যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুইটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গনও দেখা যায়, তাদেরকে সেন্ট্রিওল বলে। সাধারণভাবে তোমরা যদি প্রাণী কোষের ভিতরে গিয়ে চিত্রের মধ্যে গিয়ে যদি দেখো, তাহলে এরকম দেখতে পাবে দুইটা ছোট দণ্ডাকার আছে, এবং এদেরকে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার, এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। তাহলে আমরা একটা জিনিস পেলাম, যে এই যে কি আছে সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে কি, এই যে সেন্ট্রিওলের পাশে কতগুলো কি থাকে, কিছু তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ সহ যে আমাদের সেন্ট্রিওলটা আছে, তরল পদার্থ সহ সেন্ট্রিওল আছে, সেই পুরাটাকে আমরা কি বলতেছি, সেন্ট্রোজোম বলতেছি। আর সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টারে কি করে, নির্গত করে। এই কথাটা আমরা তৃতীয় অধ্যায়ে বলবো, যখন এই যে অ্যাস্টারে নির্গত করে, বিশেষ করে আমাদের কি আছে স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে, তখন এই কথাগুলো আসবে, যে কি আছে কোষ বিভাজনের সময় এই অ্যাস্টারে কি করে, নিঃসরণ করে। এছাড়াও স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও কি আছে, সেন্ট্রোজোমের ভূমিকা আছে। বিশেষ করে স্পিন্ডল যন্ত্রের কথা যেটা আমি কিছু মাত্রই বললাম, বিভিন্ন ধরনের ফ্যাজালা সৃষ্টিতে, বিশেষ করে ব্যাকটেরিয়ার বিভিন্ন ফ্যাজালা সৃষ্টিতে এদের কি আছে, অংশগ্রহণের ভূমিকা আছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আরেকটা আমরা অংশতে আসতেছি, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা প্রায়ই আসে, এই জন্য বারবার বলেছি। এইখানকার তুমি যদি আমাকে বড় প্রশ্ন বলো, তাহলে বলবো কি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস, এই তিনটা হচ্ছে আমাদের বড় প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথম যে বিষয়টা বলবো, জীবকোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। আমরা এটা পড়ি যে জীবকোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা দ্বারা ঘেরা ক্রোমোজোমের বহনকারী সুস্পষ্ট যে অঙ্গাণুটি দেখা যায়, সেটাকে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াস আমরা পড়ছি এর মধ্যে, চিত্রের মধ্যে প্রায় সময় অনেক দেখে আসছি যে নিউক্লিয়াস কোন জায়গায় থাকে, তাই না? আর তোমাদের যদি এখন কনফিউশন লাগে, তোমরা ওই উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের চিত্রটার মধ্যে যাবা, গিয়ে নিউক্লিয়াসটা দেখে আসবে কোন জায়গায় আছে। এরপরে দেখো আমাদের যে বিষয়গুলো আছে, এই আকৃতিগুলো কিরকম হয়, স্বাভাবিকভাবে গোলাকার হয়, ডিম্বাকার হয়, বা নলাকার হইতে পারে। নিউক্লিয়াস আমাদের কোন কোন জায়গায় দেখো নিউক্লিয়াস থাকে না, সিপ কোষ বা লোহিত কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে স্বাভাবিকভাবে কি থাকে না, যে সিপ কোষ এবং কি লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে কি আছে, বংশগতি বৈশিষ্ট্য নিহিত, এবং এটি কোষের সংঘটিত বিপাকীয় কার্যাবলী সহ সব ধরনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। সকল ধরনের প্রক্রিয়া নিউক্লিয়াসের মধ্যে নিয়ন্ত্রণ করে। তাহলে নিউক্লিয়াসে তোমার একটু গঠনটা যদি আমরা একটু দেখি, নিউক্লিয়াসের বাহির নিউক্লিয়াস সাধারণত 4টা অংশ দ্বারা গঠিত। কয়টা? 4টা অংশ। এটা ক্লাস কি বিভিন্ন ক্লাসে ছিল, ক্লাস 6, 7, 8, বিভিন্ন ক্লাসে তোমরা পড়ে আসছো। তো প্রথম যে অংশটা আছে, এটা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। এরপর নিউক্লিয়ার মেমব্রেনের যে চারপাশে যে আবরণীটা আছে, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আর এর মাঝখানে ফাঁকে ফাঁকে কি আছে, আমাদের রন্ধ্র মানে ছিদ্র আছে, এটাকে আমরা কি বলতেছি, নিউক্লিয়ার রন্ধ্র বলতেছি। এরপর মাঝখানে যে একটা বলের মতো বস্তু আছে, সেটাকে বলে কি, নিউক্লিওলাস। এরপরে কি আছে, এখানে যে ইয়াগুলো আছে ম্যাট্রিক্স, মানে যে অর্ধস্বচ্ছ যে তরল পদার্থগুলো আছে, এটা কি নিউক্লিওপ্লাজম। আর সুতার মতো যে অংশগুলো দেখতেছে, এগুলো আছে কি আছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম, যে বিষয়গুলো আমরা একটু পরে আরো ডিটেলস পড়বো। এই 4টা অংশের মধ্যে আমরা প্রথম যে অংশগুলো পড়বো, নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণী। এই প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু অপৃতকৃতভাবে কি আছে, কাজের বর্ণনা দেওয়া আছে। তো নিউক্লিয়ার ঝিল্লি যে বিষয়টা আছে কি, নিউক্লিয়াসকে ঘিরে যে ঝিল্লি থাকে, তাকে নিউক্লিয়ার ঝিল্লি অথবা কেন্দ্রিকা ঝিল্লি বলে। আর এই সাধারণত 2 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এটি কি দ্বারা তৈরি হয়? লিপিড অথবা প্রোটিন দ্বারা তৈরি হয়। আমরা কিন্তু ইয়াটা পড়ছিলাম, বিশেষ করে কোষের যে ইয়াটা ছিল, ওই ঝিল্লি ছিল, সেটাও কিন্তু লিপিড প্রোটিন দ্বারা তৈরি। এই ঝিল্লি মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, এবং সেই ছিদ্রগুলোকে কি বলা হয়, নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করতে পারে। এটা হচ্ছে কাজ। সহজ কথা, আমরা এই যে জায়গা থেকে কাজের কথা বলতেছি, নিউক্লিয়াস দিলে কি কি কাজ আছে, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে বস্তু চলাচল করে। নিউক্লিয়ার নিউক্লিয়ার
ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে অন্যান্য বস্তুগুলোকে পৃথক করে রাখে এবং বিভিন্ন বস্তু চলাচলে সহায়তা করে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে কি সুকেন্দ্রিক যে কোষটা পড়ছিলাম অথবা প্রাকেন্দ্রিক যে কোষগুলো পড়ছিলাম, মানে সহজ কথা আদি কোষ এবং কি আছে প্রকৃত কোষের মধ্যে। কিন্তু আদি কোষের মধ্যে কিন্তু কি ছিল, নিউক্লিয়ার পর্দা ছিল না। নিউক্লিয়ার পর্দা না থাকায় যে নিউক্লিয়ার যে বস্তুগুলো আছে সেগুলো কি সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকতো। আর যেহেতু মানে প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়ার ঝিল্লি আছে, তার মানে কি নিউক্লিয়ার ঝিল্লিগুলোকে কি করে তোমার একেবারে অন্যান্য সাইটোপ্লাজমের অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে সেখান থেকে কি পৃথক করে রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করেন। এরপরে আমরা অংশ যাব কি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের যে বিষয়টা বলছে যে নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো কিছু বস্তু বা রস আছে, যাকে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলা হয়, রস সহজ কথা। আর এই রসের মধ্যে কি কি আছে, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে দুইটা নিউক্লিক অ্যাসিড বোঝানো হয়, একটা আরএনএ অথবা ডিএনএ। আর কি আছে, প্রোটিন থাকে, উৎসেচক থাকে। উৎসেচক মানে কি এনজাইম, তোমরা এনজাইমে লিখতে পারবা। বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি যে নিউক্লিওপ্লাজম হচ্ছে কোষের ভিতরে ঝিল্লির মতো যে বস্তু বা রস থাকে সেটাকে নিউক্লিওপ্লাজম বলে। এরপরে আমরা যদি যাই নিউক্লিওলাস, যেটা বলের মতো যে বস্তুটার কথা বলছিলাম, যে নিউক্লিওপ্লাজমের ভিতরে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুটাকে কি বলা হয়, নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা অণু বলা হয়, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ক্রোমোজোমের রং কি আছে অগ্রাহী অংশের সাথে লেগে থাকে এবং কি আছে এটি আরএনএ এবং কি আছে প্রোটিন দিয়ে তৈরি, রাইবোজোম সংশ্লেষণ করে। তার মানে ওই বলটার কাজ কি বলা, বলটার কাজ হচ্ছে কি রাইবোজোম সংশ্লেষণ করা, ঠিক আছে। বলার কাজ কি রাইবোজোম সংশ্লেষণ করা। এরপরে আমরা যাবো কি আছে ক্রোমাটিন জালিকা, যেটা কি আমরা কি বলছিলাম এখানে, এটার মধ্যে অন্য নাম দিচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, যেটা সেটা কি নাম ক্রোমাটিন জালিকা, একই নাম। বিভাজন চলছে না, যে এমন নিউক্লিয়াসের সুতার মধ্যে যে জট পাকিয়ে থাকতে দেখা যায় সেগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। মানে এটা কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জট পাকিয়ে থাকে। ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো, যা জেনেটিক বৈশিষ্ট্যগুলো বংশ পরস্পর স্থানান্তরিত হয়। মানে সহজ কথা এই সুতাগুলোকে ক্রোমোজোম বলে। আর এটার মধ্যে যে জেনেটিক যে বস্তুগুলো আছে, আমাদের জেনেটিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলাই এর মধ্যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে কি হয়, স্থানান্তর ঘটে। চলন্ত অবস্থায় সিলিং ফ্যানের ব্লেড গুণা যেমন অসম্ভব, বিভাজন চলছে না এমন নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তু সুতা মানে বোঝাও তেমন অসম্ভব। মানে চলন্ত অবস্থায় যে তোমাকে ফ্যান বলি যেখানে আমাদের কয়টা পাখা আছে তুমি গুনতে পারবা, গুনতে পারবা না। একে সেম কাহিনী যখন বিভাজন চলছে না তখন তোমাকে যদি বলা হয় যে এখানে সুতার মতো যে বস্তুগুলো আছে এগুলা কি, তখন এইগুলো বোঝা অনেকটা কি অসম্ভব। এটা অনেকটা জট পাকিয়ে থাকে, অনেকটা কিসের মতন, আলাদা তন্তুগুলো একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। দেখো বাংলা ইংলিশ নাম ইউজ করে একে উল্টা পাল্টা করে ব্যবস্থা করে ফেলছে। কোষ বিভাজনের সময় এগুলা কিছু জট কিছুটা খুলে যায়। যখন কোষ বিভাজন করবে তখন কি হবে, এই জটগুলা কিছু খুলে যাবে। এবং ক্রোমাটিন গুলো আরো মোটা এবং খাটো হয়। মানে তখন জটগুলা খুইলা ক্রোমোজোম গুলো আলাদা আলাদা মোটা হইতেছে এবং খাটো হইতেছে, ঠিক আছে। সুকেন্দ্রিক কোষে ক্রোমাটিন গুলো তখন আলাদা আলাদা কাঠামো হিসেবে চিহ্নিত করা সম্ভব। যখন বিভাজন চলবে তখন তুমি এই ক্রোমোজোমের এই ইয়াগুলা কি করতে পারো, চিহ্নিত করতে পারবে। এবং তখন তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে কোষের ভিতর বিভিন্ন বস্তু দেখতে পারো, তো মোটামুটি ভাবে এই অংশগুলা বিভাজন যখন চলে তখন দেখা যায়, নাহলে নর্মালি কি দেখা যায় না। এই ক্রোমাটিন তন্তুগুলো বলছে কি কোষ বিভাজনের সময় মোটা এবং খাটো হয়ে আলাদা হয়ে পড়া ক্রোমাটিনের আরেক নাম ক্রোমোজোম। বিভাজনের মেটাফেজ দশায় তা সবচেয়ে ভালো বোঝা যায়। কোন দশা আমাদের, আমরা জানি কোষ বিভাজনের 5টা ধাপ আছে আমাদের, ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর মধ্যে মেটাফেজ যে দশাটা আছে সেটা আমাদের সবচেয়ে সুন্দরভাবে বোঝা যায়। এবং তারপরে যে বিষয়টা আছে কি মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোম বিভাজিত হয়ে ক্রোমোজোম জোড়া গঠন করে এবং দৈর্ঘ্য বরাবর কি অর্ধেক অংশ একটি করে ক্রোমাটিড বলে। বিশেষ করে এই যে মেটাফেজ দশার মধ্যে যদি যাও ক্রোমোজোমের, ঠিক আছে, তখন ক্রোমাটিড আমরা একটু পরে দেখবো যে বিশেষ করে এই পাশে চিত্রটা দিকে একটু তাকাও, সেটা দেখা যাচ্ছে যে এই যে মাঝখানে যে অংশটা আছে কি সেন্টোমিয়ার, আর এখানে কি আছে ক্রোমোজোমের বাহু আছে। এই যে একটা বাহু, এই যে একটা বাহু, আরেকটা কি এই যে একটা বাহু, ঠিক আছে। এইগুলোকে বলা হয় কি বাহু বলা হয়, ঠিক আছে। আর বাহুগুলোর কি আরেকটা নাম আছে কি ক্রোমাটিড, ঠিক আছে। এটাই কোষ বিভাজনের সময় এই যে ক্রোমাটিডের মধ্যবর্তী অংশে একটি অঞ্চল কি সংকুচিত থাকে, যেটার নাম কি সেন্ট্রোমিয়ার। কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের যে অংশ স্পিন্ডল যন্ত্রের মাইক্রোটিউবুলস এসে যুক্ত হয় তাকে বলা হয় কি কাইনেটোকোর। এই কথাগুলো তোমাদের একটু এখন লিখছে, প্রথম বই ছিল না, ঠিক আছে। যে কাইনেটোকোর কি, এটাও মনে একটা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে। মানে সহজ কথা বলা যায় কি কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ার যে অংশ স্পিন্ডল স্পিন্ডল যন্ত্রের কি আছে মাইক্রোটিউবুলসে যুক্ত হয় তাকে ক্যান্টোকোর। মানে বিশেষ করে যখন এই যে বরাবর যখন কোষ বিভাজন হবে তখন এই সেন্টিমিটার বরাবর এই ভাগ হয়ে কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। আমাদের ভাগগুলো কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায় না, এই যে বরাবর বিভক্ত হয়ে একটা উপরের দিকে যায় একটা নিচের দিকে যা, ঠিক আছে। এবং গিয়ে এই অংশটা গিয়ে কি হয় সাধারণত আমাদের যে যেটা আছে স্পিন্ডল যন্ত্র আছে সেটার সাথে লেগে যায়। আর লেগে যে স্থানে এসে লাগবে সেই স্থানটার নাম কি কাইনেটোকোর। সেন্টিমিটার উভয় পাশে ক্রোমাটিডের দুটি অংশ কি বলা হয়, বাহু বলা হয়। সেন্টিমিটার উভয় পাশে এই যে সেন্টিমিটার আছে না উভয় পাশে এই অংশগুলোকে কি বলা হয়, বাহু বলা হয়। এই যে একটা বাহু, এই যে একটা বাহু। এরপরে তুমি যদি যাও
সেন্ট্রোমিয়ার বাহুবলে অ্যানাফেজ দশায় যখন সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড জোড়া বিচ্ছিন্ন হয়ে যায় তখন প্রতিটি ক্রোমাটিড কি এক একটি ক্রোমোজোম হিসেবে ধরা হয়। যখন বিভক্ত হয়ে যাবে বিশেষ করে এখানে বিশেষ করে আলাদা হয়ে যাইতেছে তখন এগুলাকে কি বলবো আমরা একটা একটা করে কি ক্রোমোজোম ধরবো। এই অধ্যায়ে বলে দিছে যে এই অধ্যায়ে আমরা ব্যাপক জানতে পারবো কোথায়, তৃতীয় অধ্যায়ে। ঠিক আছে, এরপরে আমাদের যে পার্টটা আসবে বিশেষ করে 4 নম্বর পার্ট, এর মধ্যে থাকবে উদ্ভিদ এবং প্রাণী কোষ পরিচালনায় বিভিন্ন কোষের ভূমিকা, বিশেষ করে টিস্যু নিয়ে আমরা ডিটেলস পড়বো। এখানে টিস্যু থেকে আমাদের একটা প্রশ্নের সেট থাকে মোটামুটি হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা আগামী ক্লাসে